রাশিয়া থেকে তেল কেনার জন্য ডোনাল্ড ট্রাম্প ভারতকে শাস্তি দেওয়ার চেষ্টা করেছেন। তিনি প্রচুর পরিমাণে ট্যারিফ বসিয়েছেন, কিন্তু নরেন্দ্র মোদীর 56 ইঞ্চি ছাতির সামনে ডোনাল্ড ট্রাম্প তিনি ধোপে টিকতে পারেননি। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমেরিকার হাত ধরে বাংলাদেশের ইউনূস সরকার নিজেদের বৈতরণী পার করার অনেক চেষ্টা করেছেন, কিন্তু এখন যেভাবে নরেন্দ্র মোদী তিনি চোখ রাঙিয়েছেন, তাতে করে খুব স্বাভাবিকভাবেই একটা বিষয় পরিষ্কার হচ্ছে যে কোথাও গিয়ে কিন্তু মোহাম্মদ ইউনূসের সরকার তারাও ভয় পেয়ে গিয়েছে। আমরা জানি যে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশে নির্বাচনের ঘোষণা করা হয়েছে, আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যে ভয়টা ইউনূস সরকার পেয়েছে, তাতে করে কি আখেরে লাভ শেখ হাসিনার? তার মানে কি শেখ হাসিনা এবার বড় সড়ো খেলা খেলবেন এই নির্বাচন নিয়ে? বাংলাদেশের নির্বাচন, শেখ হাসিনার পরিস্থিতি, এই সমস্ত কিছু নিয়ে কথা বলবো। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শরীফ শাহাবুদ্দিন। আপনাকে স্বাগত আজ তাক বাংলায়। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা দেখতে পেলাম যে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার যে নির্বাচনের ঘোষণা করেছে সেটা ফেব্রুয়ারিতে হওয়ার কথা রয়েছে, যেটা এত আগেই হওয়া উচিত ছিল, কিন্তু সেটা হয়ে ওঠেনি। তো কোথাও গিয়ে কি এবার মোহাম্মদ ইউনূস তিনি ভয় পেয়েছেন? ইউনূস কিন্তু অনেক আগের থেকেই তার সে যে প্রতিবেশী, মহান প্রতিবেশী ভারতের সহযোগিতা, সে প্রথমে এই সহযোগিতাকে গ্রাহ্যই করেনি, তাই দেয় না যে ভারতের সহযোগিতা তাকে দরকার দেশ চালানো, তারপরে রাষ্ট্র পরিচালনা এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য রিজিওনাল এবং ডোমেস্টিক সিকিউরিটি সবকিছু মিলিয়ে ভারতের মতো একটা মহান প্রতিবেশী যার অবদানে এই বাংলাদেশ, সেটাকে সে প্রথম থেকেই বৃদ্ধাঙ্গুষ্ঠ প্রদর্শন করছে। তো এটা ছিল তার একটা সবচেয়ে চরম ভুল, যে সে কোঅপারেশন চায়নি, সে কনফ্লিক্টের দিকে গেছে। এই জন্য তাকে এখন সে অনন্যোপায় হয়ে তাকে যারা বসিয়েছে, তারা যখন দেখছে যে এই ইউনূসকে দিয়ে আর হবে না, তখন ইউনূসের উপরে একটা প্রেসার আসে। এই প্রেসারের কারণে ইউনূস এখন নড়ে চড়ে বসছে এবং সে অনন্যোপায় হয়ে সে একটা নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। তারিখ ঘোষণা করেনি, এখনো তার ভিতরে একটা কাজ করছে যে ষড়যন্ত্রের গন্ধ এখানে এখনো পাওয়া যায়, যে সে টাইমলি আসলে নির্বাচন দেবে কিনা, কি করবে, সে নিজেই একটা আনপ্রেডিক্টেবল হয়ে গেছে। তাকে কিন্তু কেউ রিলাই করতে পারছে না, কারণ সে আসলে প্রকৃতিস্থ আছে কিনা এটা সন্দেহ, কারণ সে বিভিন্নভাবে সে তার দেশ চালাতে ব্যর্থ। দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে শুরু করে টোটাল যে দেশ একেবারে একটা ইয়ার দিকে চলে গেছে, টোটাল ডিস্ট্রাকশনের দিকে চলে গেছে। এটা সে সামলাইতে পারছে না বলে এখন সে বিভিন্নভাবে, যদিও আজকে বিএনপির ঘাড়ে সে বিএনপিকে চেষ্টা করছে তার সাথে চলার জন্য। তো এইখানে একটু বলা দরকার, তাকে যখন তার মেন্টর যারা তাকে বসিয়েছে, তারা যখন বলছে তোমাকে দিয়া কিছু হবে না, তুমি তাড়াতাড়ি যেভাবে পারো তুমি গোছানোর চেষ্টা করো, তখন সে একটা লন্ডনে খুব একটা এক্সপেন্সিভ ট্রিপে যায়। লন্ডনে গিয়ে বিএনপির তারেক রহমানের সাথে বসে এবং তাকে কিছু বোঝানোর চেষ্টা করে, এবং আমার মনে হয় যে তারা তার সাথে একটা ইউনূসের এই চালে সে তারেক পা দিয়েছে আমার কাছে মনে হচ্ছে, কারণ তারা বুঝতে পারছে যে এখানে ভারত যে সহযোগিতার হাত সবসময় বাড়িয়ে রেখেছে, কিন্তু আমার মনে হয় যে তারা সেই বিষয়টা এখনো তারা, কারণ গিল্টি ফিলিংস আছে তাদের, তারেকের, যে সে তখন ওই দাউদ ইব্রাহিমের সাথে বৈঠক করা থেকে শুরু করে আরো অনেক কিছু ভারত বিরোধী, তারপরে তার স্বরাষ্ট্রমন্ত্রী যখন 10টা অস্ত্র মামলা, বিভিন্ন ঘটনা, এবং
আজও তারা যে মিছিল বলে, তারপরে তাদের সিনিয়র সেক্রেটারি যখন চাদর পুড়িয়ে দেয় যে ভারতীয় মাল বর্জন করা, বিভিন্ন অনেকগুলো অনেক যারা, তারা কিন্তু ভারতের যে সহযোগিতা সেটা নেওয়ার মুখ তাদের নেই। তারপরও আমার মনে হয়েছে, একজন সচেতন নাগরিক হিসেবে আমার মনে হয়েছে যে ভারতও চাইছিল যে একটা বাংলাদেশের দ্রুত নরমালসি ফিরে আসুক, রাজনৈতিক পরিস্থিতি সুন্দর হোক এবং দেশে একটা গণতান্ত্রিক পরিবেশ। ভারতের তো একটা নীতি আছে, গণতান্ত্রিক পরিবেশ না থাকলে তারা সহযোগিতা করতে তারা পারে না, তাদের অব্লিগেশন আছে গণতন্ত্রের প্রতি। তো সেই দিক দিয়ে তারা চাইছিল যে বিএনপি আসুক, যে আসুক তাতে কোনো অসুবিধা নেই, তারা সহযোগিতা করবে। এটা আমি বুঝতে পেরেছি ভারতের স্টেপস, তাদের বক্তব্য, তাদের আসলে। কিন্তু এখানে একটা বিষয় আছে যে যে এই করিডোর, তারপরে বন্দর, তারপরে সেন্ট মার্টিন থেকে শুরু করে আরো অনেক কিছু, বাই দিস টাইম সে তো কিছু নন ডিসক্লোজেবল কিছু চুক্তি করেই ফেলছে যেটা তার আওতায় নেই। তো কতগুলো ফাউল গেম খেলে ফেলছে সে, যার জন্য তার পিছানোর পথ কিন্তু নাই। ভারতের সাথে সহযোগিতা করার মুখ তার কাছে নেই। তো হিন্দুদের উপরে অত্যাচার করা, তারপরে সে তার লোক, সে নিজে বলছে যে না কই হিন্দুরা তো ভালোই আছে, এরকম। আইন শৃঙ্খলার কথা যখন বলা হয়েছে বিবিসি তখন জিজ্ঞেস করছে না না খুব ভালো আছে আইন শৃঙ্খলা। এবং এখনো যখন এই ইলেকশনের ঘোষণা করা হয়েছে তখন কিন্তু অন্তর্বর্তী সরকারের তরফ থেকে জানানো হচ্ছে যে বাংলাদেশে এই মুহূর্তে দাঁড়িয়ে নাকি আইন শৃঙ্খলা পরিস্থিতি একদম স্বাভাবিক রয়েছে। মানে এত মিথ্যাচার কি করে কেউ করতে পারে? এরা এদের সবকিছুই কিন্তু মিথ্যার উপরে ভিত্তি করে। এরা যে আন্দোলনের কথা বলে, যে বিপ্লবের কথা বলে, সেটা কিন্তু মিথ্যার উপরে। তারা সাধারণ ছাত্রদেরকে বলেনি যে আমরা শেখ মুজিবের মূর্তি ভাঙবো, আমরা ৩২-এ আগুন দেব, আমরা ৭১ চাই না, আমরা সেই ৪৭ পাকিস্তানের স্বাধীনতাটা এগিয়ে আমরা লেগে থাকবো, এটা নিয়ে পাকিস্তানেই থাকবো। এইরকম কথাগুলো তারা তো কখনো বলেনি। তারা বিট্রে করছে সাধারণ ছাত্রছাত্রীর সাথে, বিট্রে করছে জনগণের সাথে। ফাইনালি এইটাই বলা যায় যে দে হ্যাভ বিট্রেড উইথ দি নেশন। তো তারা মিথ্যার উপরে বেস করে তারা কিন্তু আজও চলছে। তো এই মিথ্যা দিয়ে তো কোনো কিছুই হবে না। আমাদের দেশের মানুষ এখন ডিজিটাল যুগ, গ্রামের মানুষের কাছে অ্যান্ড্রয়েড আছে, সাধারণ মানুষের, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের কাছে অ্যান্ড্রয়েড আছে। চায়ের দোকানে বসে, আমরা তো বলি চায়ের দোকানে বসে মানুষ রাজনীতি, বিশ্ব রাজনীতির চর্চা করে। ইভেন যে মোদি যে আনপ্রেডিক্টেবল, ট্রাম্প যে আনপ্রেডিক্টেবল, মোদিকে দিয়ে যে কথা বলছিল সেই কথা থেকে সে একেবারে ইউটার্ন করে কোথায় চলে গেল সেখানে, এইগুলো সব নিয়ে কিন্তু গ্রামে গঞ্জে আলোচনা হয়।